আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেখানে তারা ড্রাফট যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা 800-র কাছাকাছি বলেছিল। পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যাটা 1400-তে চলে গেছে। এই সংখ্যাটা 1400 না 800 না এই সংখ্যাটা 200, এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি, কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে, এই হত্যার দায় কার, এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে। সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা এই খুনগুলো করেছে, কিন্তু সেই প্রমাণ কি আছে? যদি আমি গত বছরের 5ই আগস্ট আপনাদের কাছে এই প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে মেরে তাড়িয়ে দিতেন, কিন্তু সেদিনও আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত, শিবির এবং জঙ্গিদের, আপনারা শোনেননি। সেদিনও আমরা বলেছি রংপুরের সাইদ শিবির কর্মী, আপনারা শোনেননি। সেদিনও আমরা বলেছি রংপুরের আবু সাইদকে শিবির নিজেরা হত্যা করেছে, আপনারা শোনেননি। কিন্তু আজকে যখন প্রায় 16 মাস হয়ে গেল, এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার সপক্ষে যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীকে, এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে। এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব, এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি, এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে। প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন। তবে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে। এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শর্টগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই, আমি বলবো যে উদ্বেগজনক। একটা পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন। ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। ডক্টর ইউনূস যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের 8ই আগস্ট, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। এবং এই সাখাওয়াত হোসেন দেখেন সিএমএইচ এ আহত আনসারদের দেখে আসবার পরে তিনি বলেছিলেন যে যে গুলিগুলো করা হয়েছে সেটি 7.62 রাইফেলের গুলি, যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে, এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন। সিভিলিয়ানরা আসলে কারা? আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, আমার অনেক আগের একটা শোতেও দেখিয়েছিলাম যে বোরকা পরিহিত একজন, তার হাতে একটা AK-47 রাইফেল, এবং তিনি ভিড়ের মধ্য গিয়ে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন। তো এখন ব্রিগেডিয়ার শওকত যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন, আসেন আমরা একটু একজন সিভিলিয়ানের স্বীকারোক্তি একটু দেখি। আন্দোলনের মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা, তারা আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম। দেখে বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল, আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল। যে জেনারেশন এত সচেতন, ওই জিনিসটা কিন্তু তারা খাবে না। এই শুভ আফ্রিদি সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার, এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে। এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে করিয়েছে তা না। এবার এই যে সম্প্রতি যে বহুল আলোচিত একটা রায় হলো, একটা অবৈধ আদালতে যে রায়টা হলো,
সেখানে দেখেন, সেখানে বিচার চলাকালীন অ্যাডভোকেট তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খণ্ডন করে আমি একই সাথে ভিডিওগুলো একটু দেখাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। তখন কি তোমরা একটারা হামলা করেছিলে? বিটিবি ভবন, ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। সেতু ভবন, বনানী, আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি। এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে 71 টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে এটা আমি কিং সজল। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। দেখেন যে প্রত্যেকটা মিথ্যে দাবি যেগুলো তিনি আইসিটির সামনে দাঁড়িয়ে করেছেন, প্রত্যেকটা তাদের পক্ষের লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে। তারা মেট্রো রেল ভেঙেছে, তারা সেতু ভবন ভেঙেছে, এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন, যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন, সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা, এবং দিলেও কোনো লাভ হতো না, কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগের থেকেই করা ছিল। এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো, এবং ডক্টর ইউনূস 2-3 দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে। এটা আসলে সেনা এবং জঙ্গিদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল, এবং ডক্টর ইউনূস আরো বলেছেন যে এর সাথে বিদেশি শক্তিও জড়িত ছিল। আমরা বলি যে ডক্টর ইউনূস এর আগে যিনি মাহফুজ নামের একটা বাচ্চা ছেলেকে নিউ ইয়র্কে বলেছেন মাস্টার মাইন্ড, কিন্তু ডক্টর ইউনূস নিজে মাস্টার মাইন্ড ছিলেন, এবং ডক্টর ইউনূস এই যে বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র, শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র, সেখানে ফান্ডিং করেছেন। আগস্টের 5 তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন, তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন, এবং তিনি যে ফান্ডিং করেছেন তার প্রমাণটা একটু দেখেন। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অন এয়ারে কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের দায় ইউনূস এবং তার জঙ্গি বাহিনীর, যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে তার স্বীকারোক্তি আছে, সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত হোক, বের করা হোক, এবং বের করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই ইউনূসের জঙ্গি বাহিনী করেছে। কিছু হত্যা পুলিশ করেছে, ইটস ট্রু,
কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে, কিন্তু একথা জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইউনূসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে। এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে, সরকারিভাবে বলা হচ্ছে 44 জন পুলিশ মারা গেছে, কিন্তু বাস্তবে এই সংখ্যা 3000 পর্যন্ত হতে পারে। অনেক পুলিশ আজ অব্দি মিসিং। এই পুলিশদের কারা হত্যা করলো সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না? তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা মানে এর ফলে কি হয়েছে, অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন দেশ বলেন তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে। কেবলমাত্র যারা একদম ডাইহার্ট রাজাকার, ডাইহার্ট জামাত শিবির কিংবা বিএনপির এক অংশ যারা জামাতেরই অপভ্রংশ বলে আমরা মনে করি, তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে। আওয়ামী লীগের উচিত হবে, যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইউনূস এবং তার অনুসারীরা। সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংঘটিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয়। আপনার কি মনে হয় অজিত দোভাল তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন? না, সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর, এই কারণে যে এত সহজে তো এক্সট্রাডিশন হয় না। আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ, এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে। পৃথিবীর যে কোনো দেশে যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি আমাদের এইখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায়, তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক। কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত দোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং ভারত সেটা নিবে। আর ভারত সেটা নিবে কি নিবে না এর সঙ্গে শুধু নিয়ম বা আইন জড়িত না, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে। তাদের যে রাজনীতিবিদদের বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি সেটাও জড়িত থাকবে। এবং একই সাথে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র তাদের প্রভাবও জড়িত থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ যে উনি গেলেন আর সাথে করে এরকম অপরাধী নিয়ে ফেরত আসলেন, অভিযুক্ত অপরাধী নিয়ে। ব্যাপারটা সেরকম না। এটা আসলে এক ধরনের কল্পনার মতো যে উনি গিয়েছেন নিয়ে আসবেন, ব্যাপারটা এরকম না। আর এই ওনার যাওয়াটা তো একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে, কিন্তু একই সাথে তিনি আগের দিন গিয়ে যে দেখা করছেন, এই দেখাটা কেন করছেন বা কি, এটার তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই। তারা মিটিং করছেন, এখন এই মিটিং এ কি কি আলোচিত হলো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম। তবে এই মিটিংটি একটি অসম বৈঠক। এই কারণে অসম বৈঠক যে পদের দিক থেকে সমান হলেও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে অজিত দোভালের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে বা তার যে কর্মজীবন আছে তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত মানে লম্বা না। উনি মূলত সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা উনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই। তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক, ক্ষমতার দিক থেকে অসম বৈঠক। ওইখানে দুবাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন সেই ক্ষমতা আমার ধারণা এখানে আমাদের উপদেষ্টা এনজয় করেন না। ফলে আমরা ঠিক বলতে পারি না যে কি নিয়ে আলাপ হচ্ছে। তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে পারবো কিছুদিনের মধ্যে, কেননা নিশ্চয়ই আলাপে তো কোনো সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে। ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে। জি, কিন্তু এই বিচারটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন অথবা ধরেন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের যে রিয়াকশন গুলো এই রিয়াকশন গুলো কিন্তু একটা জায়গায় কমন ছিল। একটা দিন কমন ছিল এই মৃত্যুদণ্ডের ব্যাপারে, তাদের তো ওই দেশগুলোর যে এক ধরনের নীতি আছে সেটা তো একটা ছিলই, ওটা কিন্তু আমি বাদও রাখি। আরেকটা জিনিস কমন ছিল সেটা হলো যে এই মামলার পরিচালন যে প্রক্রিয়া এটা নিয়ে তারা মানে কিছুটা আপত্তি করেছে এবং বলেছে যে এটা একটু মানে আপনার দৃষ্টিকটু ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে। তো
তো এই বিষয়টা কি আপনি মানে কেমন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত, যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে, বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না, অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে। তো এটা তো তারা বলবেনি, এটাও তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়মিত মন্তব্যের অংশ। যে কোনোখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না, আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে যে তারা প্রসেসটাকে পরীক্ষা করেন। কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে, তারা একটা প্রোটোকল তৈরি করেছেন, যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন। তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল রক্ষিত হলো কিনা। সেই প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময়, বিচারের পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান, বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব, এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন। তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না। আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি, ব্যাপারটা সেরকম না। আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে। ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি। আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে, এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে। পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের একটা তফাৎ আছে। পশ্চিমারা মনে করে যে শাস্তি অ্যাপ্রোপ্রিয়েট এবং শাস্তি একটা কারেকশনাল মেজার। তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কারেক্টেড হবে। আর আমাদের এখানে মনে করা হয় যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কারেকশনের কোনো সুযোগ নাই, তার ভালো করে শাস্তি দিয়ে সোজা করতে হবে। তো এটা আসলে সাংস্কৃতিক পার্থক্য। এবং সাংস্কৃতিক পার্থক্যটার কারণ কি জানেন? আমরা ঔপনিবেশিক শাসনে মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে। আমাদের এইখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো, আমাদেরকে সোজাই করতে চাইতো। যে কারণে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন, যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি। এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে, যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল। যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা, আমাদের এখানে সেট করে না। আমাদের দেশে এই পশ্চিমারা আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল শিরচ্ছেদ, অথবা একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হইতো, জীবন্ত পুঁতে ফেলা হইতো, অথবা আমাদের এখানে শুলে চড়ানো হইতো। আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা, এইটা নাই, মানে এই এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসির শাস্তি দিয়েছে। মুঘলদের শাস্তি ভিন্ন ছিল। তো এখন এই যে শাস্তির প্রকার ভেদটাও কিন্তু আমাদের এখানে পশ্চিমারাই করেছে। আবার পশ্চিমারাই এখন তাদের প্রসেস অনুযায়ী এটাকে বিচার করে। তাহলে আমি এগুলাকে খুব একটা ভালো মন্দ দৃষ্টিতে দেখি না। তাহাদের কথা তাহারা বলে, আমাদের কাজ আমরা করি, ব্যাপারটা বহুদিন থেকে এইরকম। তো তাহারা তাহাদের মতো বলিয়া যায়, আমরা শুনলে শুনি, না শুনলে শুনি না। তবে এইটা ঠিক যে এটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন না আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে সভ্য হলাম। আসলে জুলাই সনদের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না। আমাদের সভ্যতা হবে যখন আমরা প্রকৃতই পৃথিবীর মানদণ্ডে যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সভ্যতা দেখাতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সভ্য হতে এখনো বাকি আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করেছে। বেশ কয়েকটা পার্টি গিয়েছিল, বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, রিপাবলিকান পার্টি, বাসদ, মার্ক্সবাদী এরা গিয়েছিল। সেখানে বিএনপির পক্ষ থেকে একটা খুবই মানে মৌলিক একটা দাবি করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকেই রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে। তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয়, নাকি এটা মানে করা সম্ভব বলে মনে হয়? এটা ঠিক অবাস্তব না, এটা বাস্তব। কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন, তাহলে কমিশনের রেগুলার কাজ কারা করবেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই প্রস্তাবটার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার, তারপরে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, তারপরে কিছু ব্যাংকার, কিছু সরকারি কর্মকর্তা, এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন, যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, কেউ কেউ আবার বিএনপির সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়টাকে এড়ানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে
নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে ব্যবহার করতে বলেছেন। এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপির একটা প্রক্রিয়া আর কি। তবে আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষ ব্যক্তিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারে না। এমন নয় যে নিজেদের কর্মকর্তায় দিতে হবে, কিন্তু নিরপেক্ষতার যাচাই বাছাইটা ভালো হলে আমার মনে হয় ভালো হয়। কারণ এখন রিটার্নিং কর্মকর্তা তো সব জায়গায় হয় ডিসি, আমরা যেটা দেখেছি। হ্যাঁ, ওই যে ডিসিদের নিয়ে একটা আপত্তি আছে, কেন ডিসি নিয়োগে বাণিজ্য হয়েছিল, এটার একটা অভিযোগ আছে। এই যে এই সরকারের বিভিন্ন নিয়োগ নিয়েও আপত্তি আছে যে তারা মেধা বা যোগ্যতা বা নিরপেক্ষতা বিচার না করে দোসরের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ততা অথবা ক্ষেত্র বিশেষে টাকা লেনদেনের অভিযোগ আছে। ফলে এইসব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বিএনপি একটু শঙ্কিত হয়ে উঠেছে যে এদেরকে ডিসি এসপিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া বা সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো বিএনপি একটু সন্দিহান হয়ে উঠেছে আর কি। এটাকে আমি নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই দেখি না। আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। বিএনপির এটা একটা প্রক্রিয়া আর কি। বিএনপি চাইছে যে যাতে কোনোভাবেই তাদের উপযুক্ত ক্যান্ডিডেটের মনোনয়ন বাতিল না হয় আর কি। এখানে আরেকটা কথা আমি পার্সোনালি যেটা মনে করি আর কি, এটা অবশ্যই একটু শেয়ার করি। এটা হলো যে এই যে সরকার এখন নির্বাচনের আগে সব জেলার ডিসিবিলিটি পরিবর্তন করতেছে, অলরেডি শুনলাম যে 50টা 52 জন পরিবর্তন হয়েও গেছে। তো এটা তো এই সরকার না করলেও পারে, কারণ আমরা জানি যে ইলেকশন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন থেকে তো পুরো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে। তো ওই সময় ইলেকশন কমিশনই তাদের নিজস্ব বিবেচনায় নতুন করে সবাইকে পরিবর্তন করলেই পারে। তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে বিএনপি অমুকে বিএনপি, তুমুকে আওয়ামী লীগ, তুমুকে জামাত, তুমুকে এনসিপি, এই সমস্ত অভিযোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। এটা আপনি কি মনে করেন? যারা তাস খেলে তারা জানে যে তাস খেলা যদি আপনি বারবার কার্ড শাফল করেন তাহলে প্রথমে যে অবস্থা ছিল কার্ড, সেই অবস্থা আবার ফেরত যায়। তো এই নির্বাচন কমিশনের আগে একবার নেড়ে চেড়ে দিল যাতে নির্বাচন কমিশন আবার নাড়লে আগের অবস্থায় ফিরে যায়। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করেন, অন্তর্বর্তী সরকার না থাকেন। এর মানে কি? এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না, এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তো সেই কারণে আমার মনে হয় যে এরাও খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ। এই অন্তর্বর্তী সরকারের আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই। এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন। ফলে এখন তারা যাই করেন না কেন এইটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই মোচন তো করবেই না, উল্টা এটা একটা ডেসপারেশন শো করবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আমি কলা খাই না, ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। কারণ আমরা দেখেছি তারা কিভাবে দল বিভিন্ন পছন্দের দল এবং ব্যক্তিকে তারা প্রিভিলেজ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ক্ষেত্র বিশেষে তার আশকারা দিয়েছেন। আশকারা শব্দটা আমি ব্যবহার করলাম আর কি। এটা কি তাহলে নির্বাচনের নিরপেক্ষতাকে এই সরকার তাহলে বজায় রাখতে পারবে আলটিমেটলি? আপনার দেখেন, এই সরকারের নিরপেক্ষতার জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত? উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গিয়েছেন? মোটেও না। এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল, এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা। তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল? তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি, এটা অস্বীকার করতে পারা যাবে না। তাইলে শপথ ভঙ্গ করেছে না? আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সেইটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন, বুদ্ধিবৃত্তিক সমর্থন কেন দিবেন? এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে এই সরকারের আরেক উপদেষ্টা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি 2 দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে, কোনো না কোনো দলের টিকিট নিবে। তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না? আমরা কিন্তু এর আগে দেখেছি ওই দলের সঙ্গে উনি নাস্তা খান, উনি কেক খান, পেস্ট্রি খান, ছাগল খান, হাঁসের মাংস খান, তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন। তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটা কি ওনার যে দলে উনি যোগ দিবেন সেই দলের বিপক্ষে কিছু করছেন? সেই দলের স্বার্থহানি হয় এমন কোনো সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না। তো না নেওয়া মানেই তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়া মমতা আছে। তাইলে এটা আরেকটা ঘটনা। এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানাভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন। আমি অযথা নাম বলতে চাই না। আমি এখানেও কিন্তু দেখেন কারো নাম বলি নাই। এখন কেউ যদি এখানে নিজেকে ভেবে নেন
ভেবে নিতে পারেন, কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই প্রশ্নবিদ্ধ করেছেন। জি, আমি এখন একটা শেষ প্রসঙ্গে আসছি। এটা হয়তো অতটুকু রাজনৈতিক নয়, কিন্তু বেশ আলোচিত। আলোচিত এই কারণে আজকে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে সারা দেশে মোবাইল দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, তারা একটা ধর্মঘটে গিয়েছে। এবং এটা মূল ইস্যুটা তৈরি হয়েছে ওই NEIR, এটা বাস্তবায়নকে কেন্দ্র করে। তার মানে মোবাইল গুলিকে রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো 16 তারিখের পর থেকে আগামী মাসে তারপর সব বন্ধ হয়ে যাবে। ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব এই মানে অভিনব পদ্ধতিটা নিয়েছেন, হয়তো এটা ভালো পদ্ধতি হবে, কিন্তু এটা বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো কালকে রাতে ঘটেছে বলে আমরা শুনেছি, যে একজন সাংবাদিককে মধ্যরাতে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে ডিবি, তারপরে 12 ঘন্টা আটকে রেখেছে, আরো একজনকে জেলে নিয়ে গেছে, এই যে বিষয়গুলো, এই বিষয়টা কেমন, আর এই বিষয়টাকে বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যে প্রক্রিয়াগুলো আমরা দেখছি, এটাই বা কেমন? তার আগে আমি শুধু আরেকটা বিষয় বলি যে এনসিপি দাবি জানিয়েছে যে পোস্টারে পিছনের দিকে কারো ছবি ব্যবহার করা যাবে না। কারো ছবি ব্যবহার না করলে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই, এই জন্য যে ছবি আসলে বিজয় নিশ্চিত করে না। ছবি এক ধরনের সম্মান, বলা যে আমি আসলে কার রাজনীতিকে বা কাদের রাজনীতিকে আমি প্রমোট করছি, এবং নিজের দলের অতি জনপ্রিয় ব্যক্তি যারা, তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করা। তো এইটা যদি তারা বন্ধ করতে চান, এই দাবি তারা করতেই পারেন, কিন্তু আমি সেক্ষেত্রে দাবি মানে বলতে চাই যে তাহলে কি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এদের নাম বা ছবি ব্যবহার করাও কি তারা বন্ধ করে দিবেন, কিংবা যে কোনো ধরনের ছবি ব্যবহার করা বন্ধ করে দিবেন? একটা দল কি তার প্রতিষ্ঠাতার ছবি ব্যবহার করতে পারবে না কোথাও? এই প্রশ্নগুলি কিন্তু আসবে। ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে নয়া নয়া দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে এইরকম, যে এই দাবি দাওয়াগুলি আসলে ইলেকশনকে বন্ধ করা বা অহেতুক জটিলতা তৈরি করার জন্য এক ধরনের আমি বলবো যে আবদার আর কি। এইগুলি যদি চলতে থাকে, আমার মনে হয় যে আসলে আহ বৃহৎ দল হিসেবে বিএনপিকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আহ আপনি মানে এই মজার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন, একদিকে তারা বিভিন্ন বাদের অবসান চায়, আরেকদিকে তারা আরেকটি বৃহৎ দলের নেতা নেত্রীর ছবি পিছনে ছাপা যাবে না সেইখানে তারা বাধা চায়। আবার নিজেদের বেলায় কি তারা কি তাহলে তাদের তারা যাদের নাম ব্যবহার করেন সেই নামগুলি কি তারা ব্যবহার করা বন্ধ করে দিবেন? অথবা ছবি বন্ধ করলেন, নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া কি বন্ধ হবে? ফলে এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু নির্বাচন কমিশনের বা ভালো করে এগুলা পরিষ্কার করা উচিত। না হলে প্রতিদিন এরকম দাবি দাওয়া আসতে থাকবে, এবং এরপরে আসবে যে আপনি প্রতীক, কত বড় প্রতীক ব্যবহার করতে পারবেন। কেননা শাপলা ফুল ছোট, ধানের শীষ একটু বড়, আর মনে করেন লাঙ্গল আরো বড়, তারপরে মনে করেন গরু মনে করেন বিরাট। হ্যাঁ, গরুর তো গাড়ি। হ্যাঁ, এখন গরুর গাড়ি বিরাট, এখন গরুর গাড়িকে ছোট বানাইতে হবে অথবা শাপলা ফুলকে বড় বানাইতে হবে, এরকম আপত্তি আসে পড়তে পারে আর কি। এইটাকে আপনি কি করবেন? অথবা এরকম আসতে পারে যে 6 ফুট দীর্ঘ কোনো প্রার্থী দেওয়া যাবে না, 5 ফুট 6 ইঞ্চির ভিতরে রাখতে হবে, কারণ বাংলাদেশের এভারেজ উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মানে এইসব দাবি দেওয়া না খুব হাস্যকর। এইবার আসেন আমি পরের ইয়েটাতে যাই, জি, পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন যেহেতু সরকারকে ভ্যাট ট্যাক্স দেয়, সরকার সেই মোবাইল ফোন বা হ্যান্ডসেট গুলিকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য এবং নিরাপত্তা জনিত কারণেও IMEI নম্বর দিয়ে এটা একটা ন্যাশনাল একটা রেজিস্ট্রির আন্ডারে আনতে চেয়েছে, যে প্রতিটি আমদানিকৃত ফোনের একটা ওয়েবসাইট থাকবে এবং সেইখানে বা একটা একটা তুলনা করার জায়গা থাকবে। আপনি ফোনটা ব্যবহার করতে শুরু করলেই রেজিস্টার্ড হ্যান্ডসেট না হলে সে মানে এক ধরনের বাধাপ্রাপ্ত হবে, এটাকে ট্যাক্স দিয়ে রেজিস্টার করাতে হবে। এখন এইটা একদিকে যেমন ঠিক, আরেকদিকে কিন্তু বাংলাদেশের যে মোবাইল ব্যবসা, এই ব্যবসাতে অধিক দামি সেটগুলি অধিকাংশ ক্ষেত্রে আমদানি হয়ে আসে না, এবং বাংলাদেশে অধিক দামি সেটগুলি তৈরি হয় না, যার ফলে মানুষ কি করে, অধিক দামি সেটগুলি বিদেশ থেকে হাতে হাতে নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে এটা চোরাই পথেও ঢুকে থাকে। এখন এটাকে বন্ধ করার জন্য এই প্রক্রিয়াটা একদিকে যেমন ভালো, আরেক দিকে এই প্রক্রিয়া একটা অসুবিধাও আছে। আমাদের দেশে যে মোবাইল বিক্রয় শিল্পটা তৈরি হয়েছে, এইখানে বিরাট সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়ে থাকে মূলত হাতে করে আনা সেট, এবং এখানে অনেক ব্যবসায়ী আছেন, লোকজন আছেন যারা জড়িত। আমার মনে হয় এদের সঙ্গে আলোচনা করে স্টেপ বাই স্টেপ এই কাজটা করলে পরে ভালো হতো, অথবা এই বিষয়টিকে রেগুলারাইজ করার জন্য বিক্রির সময় একটি কর পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা রাখলে হয়তো এটা ঠিক হয়ে যেত। মানে হাতে করে সেট আসলেও যিনি বেচবেন তিনি এটা ডিক্লারেশন দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কর উনি পরিশোধ করে দিবেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। কেননা বাংলাদেশে কিন্তু আইফোন
অধিকাংশই হাতে হাতে আসে। তারপরে স্যামসাং এর যে বড় বড় সেট গুলি আছে যেগুলো অনেক দাম, এগুলো হাতে করে আসে, কারণ কর দিতে গেলে এগুলোর উপর অনেক কর হয়। আর এগুলো আবার আমাদের এখানে সংযোজিত হয় না, এই হাই এন্ড সেট গুলো আমাদের এখানে সংযোজিত হয় না, একটা জিনিস আমি ফলে যে বলি কোনো ভাবে এগুলো বাইরে থেকে তুষার আসে। ভাই, এখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এই যেমন ধরেন কেউ একজনকে গিফট করলো, এখন এরকম কিন্তু অনেক ঝামেলা হয়। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা, অবশ্যই একটু অপ্রাসঙ্গিক, অনেক আগের একটা অভিজ্ঞতার কথা বলি আমি। আমাকে একবার একজন একটা আপনার এই স্যুট পিস উপহার দিয়েছিল। তো আমি এটা খুব বিপদে পড়ে গেছিলাম, কারণ আমি বললাম যে স্যুট পিস যত দাম এটা বানাতে তার চেয়ে বেশি টাকা লাগবে, তো এটাতে আমি কি করে বানাবো। এখন যদি এমন হয় যে কেউ যেন আমাকে একটা গিফট করলো, কারণ গিফট করলে পরে ওটার যে কর হবে, আমি যে কর দিতে চাই, সেই কর দিতে গেলে তো আমার অলরেডি একটা মোবাইল আছে, আর একটা মোবাইল আমাকে গিফট করতে শখ করে বিদেশ থেকে আসছে, আমার জন্য নিয়ে আসছে। এখন ওটা যদি আমি কর দিতে যাই, দেখা যাবে যে এটার জন্য অনেক টাকা আমাকে খরচ করতে হবে, এটা আমার জন্য একটা বাড়তি পেইন হতে পারে। কিন্তু মানে এই জিনিসটা একটু বিবেচনায় রাখতে এবং হবে। হ্যাঁ, হতে পারে। আরেকটা কাজ হচ্ছে যে এই যে অতি দামি সেট, এগুলো আসলে কি পরিমাণ বাংলাদেশে ব্যবহৃত হয় এটার একটা সংখ্যা নিশ্চয়ই আছে। ফলে এই অতি জি, দামি সেট গুলার ক্ষেত্রে মূল্যের ভিত্তিতে কর সেট না করে আমার মনে হয় এককালীন একটা কর ধরে দিলে ভালো হয়। রাইট যেমন ভিডিও রাইট। ক্যামেরার ক্ষেত্রে 15,000 টাকা একটা কর ধরা আছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে কনসোলিডেটেড কর ধরা আছে, দাম যাই হোক কর এত হবে। তা আমার জি মনে হয় 5,000 বা 10,000 টাকা একটা কর ধার্য করে দিলে, তাহলে যে কেউ জি 5,000 টাকা, কারণ 2 লাখ টাকার দাম সেটের, তো উনি 5,000 টাকা কর দিবে বা 10,000 টাকা কর দিবে, এরকম একটা সিস্টেম করে দিলে ভালো হয়। আরেকটা হচ্ছে, অনেকে হাতে করে সেট আনেন, বলা হয়েছে একটা সেট আনতে পারবেন। এখন ওই একটা সেট তো কর ছাড়া রেজিস্ট্রেশন হবে, সেটা নিশ্চয়ই কোন একটা সিস্টেম বার হবে। কিন্তু যেটাই হোক, আমার মনে হয় একটা সেট সঠিক না। একজন ব্যক্তি যদি বহুদিন বিদেশে থাকেন অথবা বেশ কিছুদিনের জন্য বিদেশে গিয়ে হাতে করে একটা সেট আনেন, এমন হতে পারে যে তার অ্যাডাল্ট বাচ্চা আছে, একটা বউ আছে, তো ওনারা অন্তত 2টা সেট আনতে দেওয়া উচিত। আমি মনে করি না যে একটা সেট এটা কম হয়ে যায়। আচ্ছা, আর এই উনি যে নিজে যদি একটা রাতের বেলা নিজের যে জন্য নতুন ধরে কিনেন, না, এটাই কি বলবেন? উনি নিজে যদি একটা নতুন কিনেন, তাহলে স্ত্রীর জন্য একটা কিনতে চাইতে পারেন। তাহলে উনি হ্যাঁ, একটা কিনলেন, তাহলে 2টা নতুন হয়ে গেল। তো তাহলে উনি 2টা নতুন সেট হ্যাঁ। নিয়ে ঢুকবেন কিভাবে? তো এই জন্য আমার মনে হয় অন্তত 2টা থাকা ভালো। আর ওই রাতের বেলা যে ধরে আনার ব্যাপারটা, ওটার সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, এই জিনিসটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস, এগুলো হচ্ছে ক্ষমতার প্রদর্শনী। মানুষ যদি হুম, প্রতিবাদ করতে চায় করুক না, এই মোবাইলওয়ালারা প্রতিবাদ করে মানে কি করবে আসলে? ধরেন বিরাট প্রতিবাদ করলো, মোবাইল ফোন বন্ধ রাখলো, বেচলো না, মেরামত করলো না, ধরেন এর চেয়ে বেশি কি করবে আসলে? এত সহজে যদি আমরা শক্তি প্রয়োগ করতে শুরু করি এবং আমরা প্রশাসনিক শক্তি দেখাতে শুরু করি, আমার মনে হয় সেইটা যারা এটা প্রয়োগ করেন তাদের অধৈর্য এবং তাদের এক ধরনের ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষাকে প্রমাণিত করে। এবং এই যে আইনটাতে উনি করে যাচ্ছেন, ধরেন নির্বাচিত সরকার এসে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারে, কালকে দিতে পারে হুম, না। তো এই মাত্র 2-3 হুম। মাসের জন্য এই বাহাদুরি না করাটাই মনে হয় আমার মনে হয় ভালো। তার মধ্যে উনি একজন বিদেশি নাগরিক, ওনার দেশে তো এই জিনিসই নাই, মোবাইল ফোন নিয়ে ওরা মাথা ঘামায় এইভাবে আমাদের মতো। কে কোনটা কোন দেশ থেকে আনলো, কোথা থেকে ঢুকলো, কোথা থেকে গেল না, উনি যে দেশে থাকেন অন্তত ওই দেশের নিয়মগুলো এখানে একটু চালু করে দিলেই তো পারে, কিন্তু সেটা তো করছে না। তো এই জন্য আমি মনে করি যে এগুলা আসলে ক্ষমতার নগ্ন প্রদর্শনী। ক্ষমতা চিরকালই প্রদর্শন করে নগ্নতায়। আপনি নিশ্চয়ই সেই গল্পটা জানেন যে রাজার একটি অদৃশ্য কাপড় সেলাই করলো জি তার চামচারা। রাজা হাটে নগ্ন, একটা শিশু বলে বসলো, এ কি রাজা, তুমি তো নগ্ন। এর আগে পর্যন্ত কেউ বলে নাই যে রাজা নগ্ন। তো ক্ষমতার এই নগ্নতা চিরকালই প্রদর্শিত হতে থাকে। আমাদের জি। মতো দুই একজন শিশু সুলভ ব্যক্তি হঠাৎ বলে উঠে যে রাজা তুমি তো নগ্ন। আমাদের এই শিশু সুলভ বিষয়টিকে ক্ষমার দৃষ্টিতে দেখাই ভালো। আমরা শিশু, আমরা বুঝি না। শিশু আর উন্মাদ ছাড়া তো কেউ নিরপেক্ষ হতে পারে না। তো এই জন্য আমরা হয় শিশু নইলে উন্মাদ, এবং এই উন্মাদ শিশু আমরা কথাবার্তা বলি, এইটা এইভাবে দেখাই ভালো। কিন্তু এই যে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, সে এমনকি একটি বড় কোন পত্রিকার সম্পাদকও না, এই পত্রিকাটা মৃতপ্রায়, এটার রাইট। অনলাইনও মৃতপ্রায়। ফলে এই জিনিসটা করে আর রাতের তুলে নিয়ে যাওয়ার কি আছে? দিনের বেলা নিলেই তো হইতো, মানে রাতের 12টায় নিতে হবে মানে। এগুলি আসলে আমার কাছে মনে হয় যে এগুলো এক ধরনের ভীতি প্রদর্শন, ঠিক না আর কি, জি, এগুলো করা না করলেই ভালো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল লতিফ স্যার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল লতিফ স্যারের আলোচনা। আমরা চেয়েছিলাম আলোচনাটা একটু ছোট রাখতে, কিন্তু তুষার ভাইয়ের স্বভাবই এরকম, আর ওনার বৈশিষ্ট্যটি এমন যে ওনার কথা শুনতে থাকলে শুনতে ইচ্ছে করে।